সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো। দিনাজপুর আদর্শ কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের শিক্ষক মাহমুদ বিন শাহাবুদ্দিন, প্রভাষক, দর্শন বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। তো তোমরা এই কোর্সে আধুনিক চিরায়ত দর্শনের হিউম ও কান্ট সম্পর্কে আলোচনার ক্ষেত্রে মূলত ডেভিড হিউমের দর্শনের কিছু অংশ নিয়ে আমি তোমাদের সামনে গত ক্লাসে হাজির হয়েছিলাম। এবার ডেভিড হিউমের আত্মা সংক্রান্ত মতবাদ, বিমূর্ত ধারণা এবং কার্যকারণ তত্ত্ব নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। তো মূলত ডেভিড হিউম, আমরা জানি ডেভিড হিউম মূলত একজন আধুনিক যুগের দার্শনিক, কারণ আমরা তার জন্মসাল দেখলেই বুঝতে পারি। তিনি 1711 সালে জন্ম করেন। তিনি মূলত একজন স্কটিশ দার্শনিক, আমরা জানি। তো যাই হোক, তিনি সোর্স অফ নলেজের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাকে জ্ঞানের একমাত্র উৎস হিসেবে শেয়ার করছেন। এই জন্য তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিকও। আবার তিনি একদিক থেকে সংশয়বাদী দার্শনিক হিসেবেও পরিচিত। তো যাই হোক, ডেভিড হিউমে আত্মা সংক্রান্ত যে মতবাদ দিয়েছেন, তিনি আত্মা বলতে বলছেন যে আত্মার কোনো ইন্দ্রিয় ছাপ নেই। অর্থাৎ একটা বস্তু যখন আমরা দেখি, দেখার পর সেই বস্তুটার ছাপ মনের মধ্যে পড়ে, কিন্তু আত্মার আমরা কোনো ছাপ আমরা পাই না। সেই কারণে তিনি আত্মার অস্তিত্বকে কিন্তু অস্বীকার করেছেন। তিনি আবার বলছেন আত্মা হলো সংবেদনের সমষ্টি। সংবেদন কী হবে? অর্থাৎ অনেক বস্তুর ছাপ আমার মনের মধ্যে আসার পর সেই বস্তুর ছাপগুলো মনের মধ্যে ঘোরাফেরা করে, তারপর একসময় বিলীন হয়ে যায়। সেগুলোই হচ্ছে আত্মার সংবেদন। এই জন্য তিনি বলছেন আত্মা হলো সংবেদনের সমষ্টি। আবার তিনি বলছেন আত্মা হচ্ছে একটা মানসিক প্রক্রিয়ার প্রবাহ। কিভাবে মানসিক প্রক্রিয়ার প্রবাহ? যে মনের মধ্যে যখন সংবেদনগুলো এসে পড়লো, বস্তুর ছাপ পড়লো, সেগুলো যখন মনের মধ্যে ঘোরাফেরা করে, সেগুলো মনের ভিত্তিতেই কিন্তু সেগুলোকে যাচাই বাছাই করা হয়। ঠিক আছে না? এই জন্য বলছে যে আত্মা হচ্ছে মানসিক প্রক্রিয়ার একটা প্রবাহ। আবার তিনি বলছে আত্মা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চ বলার কারণ হচ্ছে যে সকল বস্তুর ছাপ, যখন একটা বস্তু দেখলাম, দেখার পর সেই বস্তুর ছাপ মনের মধ্যে পড়লো, তারপর তার ভিত্তিতে যখন মন সেই জিনিসটাকে পুনরুৎপাদন করতে পারলো, তখন কিন্তু সেটা স্মৃতির অংশ হয়ে যায়। ঠিক কিনা? তারা রঙ্গমঞ্চ বলতে যেটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা বস্তুরই সংবেদন মনের মধ্যে এসে পড়ে, তারপর তার ভিত্তিতে মন যাচাই বাছাই করে সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে। এই জন্য বলছে হচ্ছে আত্মা হচ্ছে একটা রঙ্গমঞ্চ। আবার তিনি এক পর্যায়ে বলছেন আত্মার সম্পর্কে আলোচনা দুর্বোধ্য, কারণ তিনি একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে আত্মাকে যখন যাচাই করছেন, এক ক্ষেত্রে তিনি বলছেন যখন তার মা মারা যায়, তখন তার এক প্রতিবেশী, তিনি তখন খুব দুঃখ কষ্ট ভোগ করেন। তখন তার প্রতিবেশী বলছিল যে আপনার মা মারা গেছে, আপনার মায়ের মৃত্যুর আত্মা যে শান্তিতে আছে, এই চিন্তা করে আপনি কেন শান্ত হতে পারছেন না? তখন তিনি তার উত্তরে বলছিলেন যে যুক্তিবাদীদের অনেক কিছুই আমরা প্রমাণ করতে পারি না। তিনি বলছেন যে বিশ্বাসের ভিত্তিতে আমরা আত্মাকে স্বীকার করতে পারি, কিন্তু আত্মার যে অস্তিত্ব সেটাকে আমরা প্রমাণ করতে পারি না। অর্থাৎ অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে কিন্তু আত্মার অস্তিত্বকে আমরা স্বীকার করতে পারি না। এই জন্য এখানে ডেভিড হিউমের কিন্তু এই মতবাদটা সংশয়বাদে পর্যবেসিত হয়েছে। এই জন্য তিনি একজন স্কেপটিক ফিলোসফার হিসেবেও সুপরিচিত। আবার তিনি বলছেন যে আত্মা প্রত্যক্ষণ সম্ভব নয়। অর্থাৎ আমরা জানি যে একটা বস্তু দেখলাম, দেখার পর সেটা ছাপ মনে পড়লো, তারপর ধারণা হলো, কিন্তু আমরা তো আত্মা নামক দ্রব্য, তিনি আত্মাকে আবার দ্রব্য হিসেবে চিন্তা করেন। যেমন একটা বস্তু দেখলাম, সেটা দেখার পর ছাপ হলো, কিন্তু আত্মা নামক দ্রব্যের ছাপ আমরা মনের মধ্যে ফেলতে পারি না, যার ফলে সেটার সম্পর্কে আমাদের ধারণাও হয় না। সেই জন্য তিনি বলছেন যে আত্মার অস্তিত্ব আদৌ সম্ভব নয়। অর্থাৎ আত্মার অস্তিত্বকে আমরা অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে প্রমাণ করতে পারি না। যাই হোক, এই পর্যায়ে আমি তোমাদের সামনে বিমূর্ত ধারণা নিয়ে একটু আলোচনা করব। ডেভিড হিউম বিমূর্ত ধারণা বলতে কি বুঝাইছেন? ডেভিড হিউম বলছে বিমূর্ত আর মূর্ত আগে আমাদের জানা দরকার। বিমূর্ত ধারণা বলতে এমন ধারণা যে ধারণা আমরা কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে লাভ করতে পারি না। অর্থাৎ দর্শনের বিষয়ের মধ্যে যে বিষয়গুলো বিমূর্ত, তা তোমাদেরকে একটু জানিয়ে রাখি। কি কি বিমূর্ত বিষয়? দর্শনের তো বেশিরভাগ বিষয়ই তো বিমূর্ত। কি কি? যেমন আত্মার অমরতা, ঈশ্বরের অস্তিত্ব,
ইচ্ছার স্বাধীনতা, জ্ঞানের সম্ভাবনা, বৈধতা, এগুলোই মূলত ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। এগুলো কিন্তু অ্যাবস্ট্র্যাক্ট বিষয়। অ্যাবস্ট্র্যাক্ট মানেই কিন্তু বিমূর্ত। আর মূর্ত কোনটা? যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারি, সেটাই মূলত কিন্তু মূর্ত বিষয়। তা বিমূর্ত ধারণা, তো ডেভিড হিউম যে বিমূর্ত ধারণার কথা বলছেন, বিমূর্ত ধারণা বলতে কোনো ধারণা, বিমূর্ত ধারণা বলতে তিনি বিশেষ ধারণাকেই বুঝাইছেন, কোনো সার্বিক ধারণাকে না। অর্থাৎ বিমূর্ত বলতে আমরা সার্বিক ধারণাকে না বুঝি, অর্থাৎ বিশেষের ভিত্তিতেই আমরা সার্বিকের সম্পর্কে একটু ধারণা লাভ করতে পারি। অর্থাৎ আমরা বিশেষকে আগে জানি, তারপর সেই শ্রেণী সম্পর্কে আমাদের আস্তে আস্তে ধারণা হয়। ধরো একটা মানুষ বা কতিপয় মানুষ মানুষ বলতে বিশেষ মানুষকে না, বিশেষের ভিত্তিতে মানুষ, যেমন রহিম, করিম, বিশেষ ব্যক্তি। তারপরে আমরা বলি যে মানুষ মরণশীল, অর্থাৎ রহিম মরণশীল, করিম মরণশীল, সকল মানুষ মরণশীল। এটা কিন্তু একটা যুক্তি। কিন্তু এখানে আমরা বিশেষের ভিত্তিতে আমরা সার্বিক সিদ্ধান্তে গমন করলাম। তো যাই হোক, একটা যুক্তির প্রসঙ্গ যেহেতু আসলো, একটা যুক্তি কি? যুক্তি মূলত এক সেট বচন যেখানে আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত থাকবে, এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত যদি সুষ্ঠুভাবে অনুমিত হয় তবে সেটা কিন্তু ভ্যালিড আর্গুমেন্ট বা বৈধ যুক্তি। আর আশ্রয় বাক্য থেকে সুষ্ঠুভাবে যদি সিদ্ধান্ত অনুমিত না হয় সেটা অবৈধ যুক্তি। তা যাই হোক, ওই দিকে না যাই, যেহেতু একটু বিশেষ ও সার্বিকের বিষয় আসলো, এই জন্য তোমাদের সামনে একটু আলোচনা করলাম। তো বিমূর্ত ধারণা হলো একটা বিশেষ ধারণা, বিশেষের ভিত্তিতেই আমরা সার্বিকের সম্পর্কে কিছু ধারণা রাখি, সেটাই হচ্ছে ডেভিড হিউমের বিমূর্ত ধারণা। এখন এই পর্যায়ে তোমাদের আমি ডেভিড হিউমের কার্যকারণ তত্ত্ব নিয়ে একটু আলোচনা করি। কার্যকারণ। কার্যকারণ হতে গেলে মূলত কার্য একটি ঘটনা, কারণ একটি ঘটনা। তো ডেভিড হিউম কার্যকারণের ক্ষেত্রে যেটা বলছেন, কার্য কারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক ডেভিড হিউম স্বীকার করেননি। তিনি বলছেন কারণের মধ্যে এমন কোনো শক্তি নেই যা কার্য উৎপাদন করতে পারে। অর্থাৎ কার্যকারণ একটা আমাদের অভ্যাসগত বিষয়, অর্থাৎ আমাদের অভ্যাসের ভিত্তিতে আমরা চিন্তা করি। যখন দুইটি ঘটনা পাশাপাশি ঘটে তখন আমরা মনে করি যে এদের মধ্যে বোধহয় নেসেসারি একটা রিলেশন আছে, কিন্তু আদৌ কোনো এদের এই কার্য আর কারণের মধ্যে আমরা কোনো নেসেসারি রিলেশন খুঁজে পাই না। সেই তৎকালীন যুগে থেলিস থেকে শুরু করে, অর্থাৎ পাশ্চাত্য দার্শনিক যারা ছিলেন, থেলিস থেকে শুরু করে অ্যারিস্টটল পর্যন্ত যে দার্শনিকরা ছিলেন, তারা সকলেই কিন্তু লৌকিক ও বৈজ্ঞানিক মতবাদে বিশ্বাসী ছিলেন যে কার্যকারণের মধ্যে একটা আবশ্যিক সম্পর্ক আছে। কিন্তু ডেভিড হিউম এসে বলতেছে যে কার্যকারণের মধ্যে কোনো নেসেসারি রিলেশন নাই। কেন নাই? কারণ কারণের মধ্যে এমন কোনো শক্তি নেই যে কার্য উৎপাদন করতে পারে। অর্থাৎ কার্যকারণ আবার অভিজ্ঞতা প্রসূতও নয়। অর্থাৎ তুমি এক জায়গায় ধোঁয়া দেখলে, ধোঁয়ার ভিত্তিতে বলছো সেখানে আগুন আছে, তাহলে ধোঁয়া আগুন দুইটা ঘটনার মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে কখনো দেখাইতে পারি না। এই কারণে ডেভিড হিউম বলছে কার্যকারণের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক নেই। আবার তিনি বলছেন কার্যকারণ সম্পর্কে একটা কালিক অবস্থান। কালিক কেন? অর্থাৎ কালের প্রেক্ষিতে আমরা কার্যকারণের কথাটা চিন্তা করি। অর্থাৎ কালের প্রেক্ষিতে, কাল মানে সময়, কারণ একই সময়ে পাশাপাশি দুইটা ঘটনা যখন ঘটে তখন আমরা মনে করি যে এদের মধ্যে একটা সুসম্পর্ক এবং একটা নেসেসারি রিলেশন আছে, কিন্তু আসলেই কোনো কার্যকারণের মধ্যে আবশ্যিক সম্পর্ক নাই। এটা একটা আমাদের অভ্যাসগত বিষয়। অর্থাৎ পাশাপাশি দুইটা ঘটনা যখন ঘটতে দেখি তার ভিত্তিতে আমরা চিন্তা করি হয়তো এদের মধ্যে একটা আবশ্যিক সম্পর্ক আছে। আচ্ছা, কার্যকারণ সম্পর্কে একটি কালিক অবস্থান গেল। কারণের কার্য উৎপাদনের শক্তি নেই। হয়তো প্রথমে যেটা বললাম যে কারণের এমন কোনো শক্তি নেই যে কার্য উৎপাদন, কার্যকারণের মধ্যে সম্পর্ক মূলত একটা সম্ভাব্য, সেটার দিকে হিউম বলছে। তো যাই হোক, তো তোমরা মূলত ডেভিড হিউমের কার্যকারণ তত্ত্ব, তারপর ডেভিড হিউমের প্রত্যক্ষণ তত্ত্ব, ডেভিড হিউমের বহির্জগৎ সম্পর্কে ধারণা,
মূলত এগুলো সম্পর্কে জানলে। তো তোমরা বাসায় নিয়মিত এগুলো পড়াশোনা করবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার আজকের এই সেশন শেষ করছি। আগামীতে তোমার সঙ্গে দেখা হবে অন্য মতবাদগুলো নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো।